আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কথা বলছিলাম তো ফোনে, তাই খেয়াল করতে পারিনি। তো কার সাথে এত কথা হচ্ছিল শুনি? যে আশেপাশে কে এলো আর কে গেল তোর খেয়ালই হয়নি? হাসার চেষ্টা করে চটপট উত্তর দিল, ফোনে তো মনি ছিল, মনির সাথেই কথা বলছিলাম। মনি নামটা শুনতেই স্বভাবের শক্ত ভাবমূর্তি কোমল হয়ে উঠল। চোখ জোড়া আশেপাশে ঘুরিয়ে সেও হীরের মতো জোরপূর্বক হাসার চেষ্টা করলো। ঘাটটা হালকা বাঁকিয়ে ডান হাত চাপালো ঘাড়ের মধ্যে, গলা খাকারি দিয়ে পুনরায় হীরের দিকে তাকিয়ে বলল, মনির কল ছিল তো আগে বলবি না? আমিও একটু কথা বলতাম না হয়। সানির বিয়ের ইনভাইটেশন পেয়েছে তো? শাবাবের হঠাৎ কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যেতে হীর খানিক ভড়কে গেল। শাবাবের হঠাৎ কি হলো ভাবতে ভাবতে আমতা আমতা করে উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ পেয়েছে। গুড। তা বিয়েতে আসছে তো মনি? হ্যাঁ আসবে বলল। ভেরি গুড। আচ্ছা তুই এক কাজ কর, বরং রুমে গিয়ে ঝটপট রেডি হয়ে নে, আমরা বের হব। হীরের চোখ এবার ছানা বড়া হয়ে গেল। শাবাব তাকে নিয়ে বের হবে? কোথায়? কোথায় ভাইয়া? কি কোথায়? মানে কোথায় বের হবে? ও সানির বিয়ের কার্ড অর্ডার দিতে। বাবা তখন বললো না তোকে আর আমাকে গিয়ে বিয়ের কার্ড অর্ডার দিয়ে আসতে, শুনিসনি? হীর ভাবনার জগতে ডুব দিয়ে মনে করার চেষ্টা করলো বাবাই এই কথা কখন বলল। ভেবেও কিছু মনে পড়ল না হীরের, তাই পুনরায় শাবাবের দিকে প্রশ্নবিদ্ধ মুখ করে তাকালো। শাবাব ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি? হীর আর জবাব দিতে পারল না। তার আগেই কেউ শাবাবের হাত ধরে এক টান মারল তার দিকে। শাবাব আচমকা টান খাওয়াতে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল খানিকটা। চোখ দুটো বড় বড় করে সামনের দিকে তাকাতেই বিরক্তিতে কপাল কুঁচকে গেল তার সামনে দাঁড়িয়ে আছে এক সুন্দরী ললনা। শাবাব তাকে চেনে না, হীর তাকে চেনে। মেয়েটা পাশের বাসার মসজিদ আকবরের মেয়ে মোনা। শাবাব সানিয়ার থেকে 1 বছরের ছোট। মোনার ভাষ্য মতে শাবাব আর তার নাকি বাল্যকালের প্রেম ছিল, পুরো 3 বছরের প্রেম। ক্লাস 2 থেকে শুরু করে ক্লাস 5 অবধি নাকি তাদের প্রেম ছিল। হীর আর সানিয়া মোনার এই বাল্যকালের প্রেমের কাহিনী শুনতে শুনতেই বড় হয়েছে। বলতে গেলে হীরের এই গল্প একদম ঠোঁটের আগায় মুখস্থ। মোনা শাবাবের প্রেম কাহিনী পাড়া মহল্লা জানলেও জানে না শাবাব নিজেই। আর শাবাব মোনাকেই ছোটবেলা থেকে ঠিকঠাক ভাবে চিনতও না, কারণ সে মেয়েদের গাছ জড়ানোর ভয়ে ছোট বড় সব মেয়েদের থেকেই দূরত্ব বজায় রেখে চলত। আর সেই সুবাদে মোনার থেকেও তার বেশ দূরত্ব ছিল। সানিয়া হীরকে মাঝে মধ্যে বলতো তারা যখন ক্লাস 3-4 পড়তো তখন একটা ফ্রক পরে মোনা মাঝে মধ্যে তাদের বাসায় আসতো তার মায়ের সাথে। সানিয়ার সাথেও মোনার পরিচয় সেখান থেকেই। পরিচয় থাকতেও তেমন মেলামেশা করতো না সানিয়াও, কারণ সে ছোট থেকে বরাবরই ভীষণ চুপচাপ এবং শান্ত স্বভাবের মেয়ে ছিল। হীর এ বাড়িতে আসার পর সানিয়া এর আগে যাও একটু বাইরে বের হতো, পরে আর তেমন বের হতে দেখা যেত না। সারাক্ষণ সে আর হীর বাসায় থেকেই খেলাধুলা করত। আর এর মাঝেই শাবাব বিদেশ চলে যাবার পর মোনার বেশ আসা যাওয়া বাড়তে থাকে। শাবাব, কি খবর মিস্টার হ্যামসাম? দেশে ফিরে যে একবারও আমার সাথে দেখা করতে এলে না, এটা কি ঠিক? আমেরিকা থেকে তো রোজই আমার সাথে একই কথা, সে কথা বলে বলে একদম পাগল করে দিতে। আমেরিকায় থেকে এই মেয়ের সাথে কথা হয়েছে, কি করে সম্ভব? শাবাব চোখ ছোড়া চড়ক গাছে চড়িয়ে বোকা গলায় প্রশ্ন করল, আপনি কে মা জননী? আর এসব কি বলছেন? মোনা থতমত খেল শাবাবের রিয়াকশন দেখে। পেছন থেকে হীর ফিক করে হেসে দিতেই মোনা ফুঁসে উঠল রাগে। শাবাবের দিকে কটমট করে তাকিয়ে বলল, হোয়াট মা জননী? এইসব তুমি কি বলছো? বাড়ি ফিরে দুদিনেই সব ভুলে গেলে? হ্যাঁ, আরে আমি তোমার মন শোনা, আমরা রোজ ফেসবুকে চ্যাটিং করতাম, ভুলে গেলে? শাবাব চোখ জোড়া সরু করে নিল, বিরস মুখে বলল, আমার তো মনে পড়ে না আমি কখনো ফেসবুকে কোনো অ্যাকাউন্ট ওপেন করেছিলাম। তাহলে আপনি আমায় কোথায় পেলেন, কিভাবে পেলেন? মোনার চোখে অসহায়ত্বের ছাপ পড়ল। কি বলবে বুঝতে না পেরে হীরের দিকে তাকালো। হীর মোনার দিকে তাকিয়ে পড়ল, ফেসবুকের শাবাব ভাইয়া কি এই শাবাব ভাইয়ের মতো দেখতে মোনা আপু? মোনা কাঁদো কাঁদো মুখ করে বলল, ওর অ্যাকাউন্টে তো কোনো ছবি ছিল না রে, তাই তো বুঝতে পারছি না ওকে ভেবে এতদিন কার সাথে প্রেম করেছি। হীর নিচের হাসিটা আর দমিয়ে রাখতে পারল না।
মুখে হাত চেপে হেসে ফেলল সে। হীরের হাসিতে আবারও গা জ্বলে উঠল মুনার। রাগে ফুঁসতে ফুঁসতে শাবাবের দিকে তাকিয়ে বলল, আমি জানি ওটা তুমিই ছিলে, কারণ আমি তোমায় যখন যা বলেছি তুমি আমায় ইনশিওর করে বলেছ হ্যাঁ ওটা তুমিই ছিলে। তুমি আজিম আঙ্কেলের একমাত্র ছেলে, তুমি সানিয়ার যমজ ভাই, আরো কত কি। তাহলে তুমি বলো ওটা তুমি ছাড়া আর কে ছিল? শাবাব নির্বিকার ভঙ্গিতে বলল, আই ডোন্ট নো সে কে ছিল, বাট আমার কথা বললে আমি বলবো ইন্টারনেটের জগতে আমার পদচারণ কখনই ছিল না, আর ইন ফিউচারেও কখনো থাকবে না। এই অত্যাধুনিক সব জিনিসাদি আমার কখনোই পছন্দ ছিল না। তবে হ্যাঁ, আমার মনে পড়েছে তুমি কে। শাবাবের শেষের কথাটা শুনে মোনা খুশিতে লাফিয়ে উঠল, আনন্দে আত্মহারা হয়ে পড়ল। সত্যি সত্যি তোমার মনে পড়েছে আমার কথা? শাবাব হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, হ্যাঁ মনে পড়েছে। তুমি আমাদের পাশের বাসার মজিদ আঙ্কেলের মেয়ে না? ছোটবেলায় তোমায় খুব সম্ভবত একবার তোমার মায়ের সঙ্গে আরেকবার তোমার বাবার সঙ্গে দেখেছিলাম। তোমার বাবার সঙ্গে সালাম আঙ্কেলের ভাইয়ের বিয়ে খেতে গিয়েছিলাম, আর টেবিলে বসে খাবারের প্লেট হাতে নাগালে পাচ্ছি না বলে তোমার বাবা তোমায় টেবিলের উপর উঠিয়ে দিয়েছিল। শাবাবের কথাগুলো শুনে মোনার মুখ খানা চুপসে গেল। কিছু বলতে নিলেই শাবাব হঠাৎ হেসে ফেলল, অতপর আবারও বলে উঠল, তোমার ওই সময়টায় সর্দি কাশি লেগেছিল মনে আছে? তুমি কেমন করে সব লটকে পটকে খেয়েছিলে। বিভৎস কাহিনী ছিল কিন্তু। মোনা বুঝতে পারল শাবাব এখন তার ইজ্জত নিয়ে টানাটানি করছে, তাই লজ্জায় আর তার সামনে দাঁড়ানো সম্ভব হলো না। ফ্যাকাশে মুখে শাবাবের দিকে একবার তাকিয়ে মোনা হীরের দিকে তাকিয়ে বলল, এই হীরা আন্টি কই রে? মা ওনার থেকে একটু গুঁড়া মশলা চেয়ে পাঠিয়েছে। হীর রান্নাঘরের দিকে ইশারা করে বলল। বড় মা রান্নাঘরে, মোনা আপু রান্না করছে। মোনা আর কিছু না বলে শাবাবের দিকে তাকিয়ে মুখ ঝামটি দিয়ে চলে গেল রান্নাঘরের দিকে। শাবাব তার যাওয়ার পানে তাকিয়ে হেসে ফেলল। পেছন থেকে হীর হাসতে হাসতে বলল, ইস, তুমি ওকে প্রথমে চিনতে পারলে না? ও তো তোমার বাল্যকালের প্রথম প্রেম ছিল। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর তোমাদের প্রেম ছিল, ভাবা যায়? শাবাব হেসে উঠে বলল, হোয়াট রাবিশ! আমার তো মনে পড়ে জন্মের পর আমি মাত্র 1 বছর থেকেছি এই দেশে, তাহলে ওর সাথে 3 বছর কি করে প্রেম ছিল? কথাটা বলে হাসতে হাসতে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল শাবাব। যেতে যেতে আবার কি মনে করে দাঁড়িয়ে গেল সে। হীরের দিকে ফিরে তাকিয়ে তাকে তাড়া দিয়ে বলল, আমাদের কিন্তু বের হতে হবে, তুই জলদি গিয়ে রেডি হ। হীর তীক্ষ্ণ স্বরে বলল, কার্ড অর্ডার করতে যেতে আমার যাওয়া কি জরুরি? অবশ্যই জরুরি। বিয়ে কি আর সানির একার হবে নাকি? মানে? কিছু না, জলদি রেডি হতে যা। কথাটা বলেই শাবাব উপরে উঠে গেল। হীরকে আর কিছু বলার সুযোগ দিল না। বিয়েতে 2 রকম কার্ড কেন অর্ডার হবে? সবার মাঝে দাঁড়িয়ে বিস্মিত কণ্ঠে কথাটা বলে উঠল হীর। শাবাব জবাবে কিছুই বলল না, শুধু একবার শান্ত চোখে তাকালো হীরের দিকে। হীরের চোখ মুখ বিস্ময়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে। শাবাব আবার কোন ধরনের হেয়ালি শুরু করলো তার সাথে কে জানে। প্রশ্ন করলেও জবাব দিচ্ছে না। দোকানের লোকটি হীরের মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকেই বুঝতে চেষ্টা করলো তারা কি 2 রকমের কার্ডই অর্ডার করবে নাকি 1 রকমের। হীরের মুখে তো আর জবাব লেখা নেই, তাই সে এর কোনো রকম উত্তর খুঁজে বের করতে পারল না। তাই শাবাবকেই আরেকবার জিজ্ঞেস করে নিশ্চিত হওয়ার সিদ্ধান্তে উপনীত হলো। তবে শাবাবকে প্রশ্ন করার জন্য ততদূর কষ্ট তাকে করতে হলো না। তার পূর্বেই শাবাব তার বিভ্রান্ত দূর করতেই বলে উঠল, কনফিউজড হওয়ার কিছু নেই, আপনি 2 রকমের কার্ডই সাপ্লাই দিবেন। আর শুনুন, আগামীকাল কিন্তু কার্ড নিতে লোক পাঠানো হবে, সময় মতো কার্ড পৌঁছানো চাই। বুঝতেই পারছেন, হাতে সময় খুব কম, তার উপর প্রচুর গেস্ট, সবার দৌড়ে দৌড়ে গিয়ে কার্ড পৌঁছাতে হবে। 2 রকমের সবচেয়ে আনকমন ডিজাইনারের 1000 কার্ডের অর্ডার পেয়ে লোকটার খুশি যেন আর ধরে না। লোকটা আনন্দে মনে মনে শখানেক নাচ পেরে বলে উঠল, অবশ্যই অবশ্যই স্যার, আমরা কালই ঠিক সময় মতো কার্ড পৌঁছে দিব স্যার। আরও যদি কার্ডের দরকার পড়ে তবে অবশ্যই একটা কল করবেন, আমরা ততক্ষণে কার্ড পাঠিয়ে দিব স্যার। শাবাব লোকটার খুশিতে চকচক করা মুখখানা দেখে স্মিত হাসল। লোকটার সাথে হ্যান্ডশেক করে হাসি মুখে বলল, শিওর। শাবাব যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরতে হিরো তার পেছন পেছন হাঁটা ধরল। পেছন থেকে লোকটার কণ্ঠ আর একবার ভেসে আসলো, স্যার আবার আসবেন। শাবাব গাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়াতেই হীর তার সামনে এসে দাঁড়ালো। কোমরে হাত চেপে হাঁপিয়ে উঠে বলল, এত দ্রুত কেন হাঁটছো?
তোমার যাওয়ার ট্রেন কি ছুটে যাচ্ছে? তুই এতক্ষণ আমার পেছনে ছিলি? মানে আমি যে তোমার সাথে এসেছিলাম, তুমি কি সেটা ভুলে গিয়েছো নাকি? তুই আমার সাথে এসেছিলিস, তাহলে আমি এতক্ষণ খেয়াল করলাম না কেন? হীর এবার বিরক্ত হলো। প্রচন্ড রকমের বিরক্তিতে তার রাগ চড়ে গেল মাথায়। শাবাবকে আর কোনো জবাব দিবে না ভেবেই উল্টো পাশে চলে গিয়ে গাড়িতে উঠে বসলো। হীরের রাগ দেখে শাবাব হেসে উঠল মনে মনে। প্ল্যান ঠিক পথেই এগুচ্ছে, তবে ধরা পড়ে যাবে না। শাবাব চোখে মুখে ফুটিয়ে তুলল উদাসীনতার ছাপ। এপাশ থেকে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে আর চোখে একবার তাকালো হীরের দিকে। হীর গাল ফুলিয়ে বসে আছে। শাবাব হীরকে আরেকটু জ্বালাতেই উদাসীন কণ্ঠে বলে উঠল, আসলে কি বলতো, কাল রাত থেকে না একজনের কথা ভীষণ মনে পড়ছে। তার জন্য খুব দুঃখী দুঃখী ফিলিংস হচ্ছে। দেশে ফিরে আসার পর তার সাথে আর তেমন কোনো কন্ট্যাক্টও নেই। বুঝতে পারছি না কিভাবে কন্ট্যাক্ট করব। হীর বিস্ফোরিত চোখে তাকালো শাবাবের দিকে। শাবাব সিটের সাথে মাথা ঠেকিয়ে নির্বিকার ভঙ্গিতে সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে। হীর নিজের রাগটাকে দমিয়ে রেখে দাঁতে দাঁত চেপে বলল, কে সে? তুই চিনবি না। পরিচয় কিভাবে? তুই শুনে কি করবি? তাকে কি এনে দিতে পারবি আমার কাছে? আর তাছাড়া ওর কন্ট্যাক্ট নাম্বারও তো নেই আমার কাছে। হীর তেজি কণ্ঠে বলে উঠল, যখন কিছুই বলবে না তখন এত ঢং করে আমার কাছে এসে আফসোস করছো কেন? শাবাব বোবা চোখে তাকালো হীরের দিকে। হীর এবার ভীষণ রেগে যাচ্ছে। আর কথা পেঁচানো যাবে না। কথাটা মনে মনে ভেবেও মুখে কিচ্ছু বলল না শাবাব। হীরকে আরেকটু জ্বালাতে মন্দ হবে না। শাবাব অসহায় কণ্ঠে বলল, তুই রেগে যাচ্ছিস কেন? হ্যাঁ, তুই কি বুঝবি আমার পেইন? লাস্ট 4 ইয়ার্স আমরা একসাথে ট্রেনিংয়ে ছিলাম। প্রথম থেকে ওর সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল। আর তারপর মন দেওয়া নেওয়া। আর হঠাৎ করে আমি এইভাবে দেশে ফিরে আসবো বুঝেছি নাকি? তাই তো ভুল করে কন্ট্যাক্ট নাম্বারটাও নেওয়া হয়নি। এত যখন ভালোবাসা ছিল তো দেশে কেন ফিরতে গেলে? আর যেখানে 4 বছর রিলেশন ছিল সেখানে কন্ট্যাক্ট নাম্বার কি একদিনও নেওয়ার সময় হয়নি? শাবাব ধরা পড়ার ভয়ে আমতা আমতা করে বলে উঠল, আমি কি তোর মতো মাথা মোটা নাকি? তুই কি ভাবছিস আমি ওর কন্ট্যাক্ট নাম্বার নেইনি? নিয়েছিলাম তো। আর 4 বছর আরামসে প্রেমও করেছি। কিন্তু হঠাৎ এলো সেই কালো রাত, ওর ফোনটা চুরি হয়ে যায়। সেই সাথে ওর কন্ট্যাক্ট নাম্বারও হারিয়ে যায়। আর তার পরদিনই আমি দেশে ফিরে আসি। তখনই তো সব হারিয়ে গেল। তোমার গার্লফ্রেন্ডের এত বড় একটা সর্বনাশের দিন তুমি কি করে দেশে ফিরলে? বারে, আমি কি জানতাম নাকি ওর সাথে এসব কিছু ঘটেছে? আমার তো অনেক দিন থেকেই প্ল্যান ছিল দেশে ফেরার। সো ওই দিন ফ্লাইট ছিল আর আমিও চলে এলাম। তখন না জানলে এখন কি করে জানো ওর সাথে এমন কিছু ঘটেছিল? আমার একটা রুমমেট কল করে জানিয়েছিল। তোমার রুমমেট তোমার গার্লফ্রেন্ডকে চিনতো? চিনতো না? কি বলছিস? আমাদের 4 বছরের প্রেম, সে তো পুরো আমেরিকার অলিগলি জানতো। বাহ, বেশ। তাহলে তুমি তোমার ফ্রেন্ডের সাথে যে ওর কন্ট্যাক্ট নাম্বার নিতে পারলে না? শাবাব থমকে গেল হীরের প্রশ্নে। মিথ্যে মিথ্যে খেলায় এবার সে ফাঁসতে চলেছে। হীর তো পুরো গোয়েন্দাদের মতো তাকে জেরা করতে শুরু করেছে। শাবাব হীরের দিকে তাকিয়ে শুকনো হাসি দিল। আর একটা মিথ্যে সাজাতে সাজাতে বলল, কি করে দিবে? ও তো আমেরিকা ছেড়ে এশিয়ার আমুদরিয়ায় শিফট হয়ে গিয়েছিল। হীর তীক্ষ্ণ স্বরে বলল। কুল রেখে নদীতে গিয়ে শিফট করলো কেন? শাবাব বিরস মুখে তাকালো হীরের দিকে, করুণ সুরে বলল, তুই এত জেরা কেন করছিস? আমুদরিয়াতে কি মানুষ থাকে না? বিশাল নদী, আমি তো জানি না নদীতে লোক থাকে কিনা। শাবাব শুকনো গলায় ঢোক গিলল, আমতা আমতা করে বলল, আমার ফ্রেন্ড শুধু জানিয়েছিল এইটুকুই, তারপর আর কিছু জানে না। আর আমিও জানি না। তুমি আর তোমার ফ্রেন্ড এত কিছু জানো, অথচ এই এত কিছু জানার মাঝে মেয়েটার কন্ট্যাক্ট নাম্বার নিতে পারলে না? শাবাব ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরল, গাল ফুলিয়ে নিঃশ্বাস ছেড়ে বলল, আমার ফ্রেন্ড কিছুদিন আগে কল করেছিল, বলেছে ওর কন্ট্যাক্ট পেলে আমাকে জানাবে। আচ্ছা, তাহলে তো হয়ে গেল। ওর কন্ট্যাক্ট পেলে তুমি আর উদাসীন হবে না। আর সাথে কাকে নিয়ে বিয়ের অর্ডার করতে এসছো তাও ভুলবে না। শাবাব বোবা চোখে তাকালো হীরের দিকে। হীরের এত সব জেরা করার মূলে এটাই তবে ছিল আসল কারণ। শাবাব ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, কোথায় তাকে জেলাস করানোর জন্য হেঁচকি তুলতে তুলতে মিথ্যা বললাম, উল্টে সে তো আমায় জেরার সাগরে ফেলে চুবিয়ে চুবিয়ে উঠালো। সাবাব, বল আরো মিথ্যা। বাসায় যাবে তো এবার? হীরের প্রশ্নে অসহায় চোখে তাকালো শাবাব।
হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, বাসায় যাব। সকাল 9টা। হাতের ভাঁজে বিয়ের কার্ড নিয়ে হীর দাঁড়িয়ে আছে আদ্রর বাসার সামনে। কলিং বেল বাজাবে কিনা সেই নিয়ে মহা চিন্তা তার। তার পাশে শাবাব, মিলি আর এশা দাঁড়িয়ে আছে। শাবাব আর সে এখন মিলি আর এশার বাড়িতে কার্ড দিতে গিয়ে তাদের আজ সঙ্গে করেই নিয়ে এলো। এখন আদ্রকে নিতে আসা। এশা আর মিলি যদিও হীরকে পচাতে ছাড়েনি বিয়ের কার্ড নিয়ে তাদের ইনভাইট করতে আসার জন্য, কিন্তু আদ্র তো সবার উপরে। সে একবার কাউকে পচাতে শুরু করলে ধুয়ে মুছে পরিষ্কার না করে ছাড়ে না। হীর তারই ভয় পাচ্ছে। মিলি আর এশা হীরের অসহায়ত্বে ঘেরা মুখটা দেখে বেশ মজা পাচ্ছে। আদ্র যে হীরের দেওয়া কার্ড নিয়ে হজম করবে না তা বেশ ভালো করে জানে তারা। তাদের বন্ধুত্বের নীতি হলো সব চলবে, তবে ফর্মালিটি চলবে না। তবে এখানে হীরের কোনো দোষ নেই। সে তো প্রথমে বলেই ছিল তার ফ্রেন্ডদের এত ফর্মালিটি করে ডাকতে হবে না, তাদের ফোন করলেই তারা হাজির হয়ে যাবে। কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? কলিং বেল চাপ। হাতের ঘড়িতে ব্যস্ত সময় দেখে শাবাব বলে উঠল কথাটা। হীর শুকনো মুখে তাকালো সবার পানে একবার। মিলি আর এশা প্রথম থেকেই মুখ টিপে হাসছে। হীর গাল ফুলিয়ে নিঃশ্বাস ছেড়ে কলিং বেল চাপল। কলিং বেল দুবার বাজতেই তড়িঘড়ি এসে দরজা খুলল এক মধ্যবয়স্কা মহিলা। হীর তাকে দেখতেই প্রথমে লম্বা করে সালাম দিল। ভদ্রমহিলা স্মিত হেসে সালামের উত্তর দিয়ে বললেন, আরে তোমরা হঠাৎ? ভেতরে এসো মা, ভেতরে এসো। হীরদের ভেতরে ঢোকার জন্য অনুরোধ করতেই মহিলার দৃষ্টি গেল শাবাবের প্রতি। উনি শাবাবের দিকে একবার তাকিয়ে হীরের দিকে প্রশ্নবিদ্ধ মুখ করে তাকাতেই হীর জবাব দিল, আন্টি, এটা আমার সানিয়া আপুর ভাই, ওই যে যমজ ভাই। তুমি বলেছিলাম তো বাবা ভাইয়ের কথা। শাবাবের পরিচয় পেয়ে আদ্রের মায়ের চোখ জোড়া ঝলমলিয়ে উঠল। আমোদিত গলায় বললেন, হ্যাঁ হ্যাঁ শাবাব, মনে আছে, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে তাই না? মনে আছে। হীর হ্যাঁ সূচক মাথা নাড়তেই আদ্রের মা আবারও ব্যস্ত হয়ে উঠলেন। ব্যস্ত কণ্ঠে বললেন, আরে বাবা, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? এসো এসো, ভেতরে এসো। এই ইলিনা, ইলিনা মা। আদ্রের মা গলা উঁচিয়ে ডাকলেন আদ্রের বড় বোনকে। মায়ের ডাক পেয়ে নিচের রুম থেকে বের হয়ে এলো ইলিনা। সদ্য ঘুমে ভেঙে এলোমেলো কাপড়েই এসে দাঁড়ালো হীরদের সামনে। মুখে হাত চেপে এখনো হাই তুলে যাচ্ছে সে। আচমকা চোখ খুলে সামনে হীরদের দাঁড়িয়ে থাকতে দেখেই যেন খানিক ভড়কে গেল সে। সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হলো হীর, এশা, মিলি বাদেও একজন অপরিচিত সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে, যাকে দেখতেই মা মেয়ে দুজনেরই একই সাথে হৃদয়ে ঘণ্টা বেজে গেল। শাবাবও ইলিনাকে এমন অবস্থায় দেখার জন্য প্রস্তুত ছিল না। এলোমেলো চুল, কপালের টিপ ঘেটে আছে, সেই সাথে চোখের কাজল ঘেটে আছে করুণ দশায়। টি শার্টের কোনোই অবধি হাতা একটা ঝুলানো আর একটা গোটানো। মেয়েটা ঘুম থেকে উঠল নাকি যুদ্ধ থেকে ফিরল তা নিয়ে বেশ কনফিউশনে ভুগতে হলো শাবাবকে। হীর ইলিনা আর শাবাবের চোখাচোখি হওয়ার মাঝেই আগ বাড়িয়ে বলে উঠল, গুড মর্নিং ইলিনা আপু। হীরের কণ্ঠ পেয়ে ইলিনা চোখ সরালো শাবাবের থেকে। খানিক অপ্রস্তুত ভঙ্গিতে একবার মায়ের দিকে তো একবার হীরের দিকে তাকালো। জোরপূর্বক হাসার চেষ্টা করে আমতা আমতা করে বলল, মাত্র ঘুম ভাঙলো তো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো না হীর মা, তোমার ভাইয়াকে বসাও। আন্টি তুমি চিন্তা করো না, আমরা সবাই বসবো, তবে তার আগে তুমি একটু আদ্রকে ডেকে দাও প্লিজ। ওকে নিয়ে আমাদের এক্ষুনি বের হতে হবে, আর কয়েকদিন বাদে আপির বিয়ে, তাই বড় মা ওদের সবাইকে নিতে পাঠিয়েছে। এই নাও কার্ড, আমরা আদ্রকে আজই নিয়ে যাব, আর তোমরাও কিন্তু আসবে বিয়ের দিন। বড় মা সবাইকে আসতে বলেছে কিন্তু। আদ্রর মা কার্ডটা হাতে নিতে নিতে বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব। তোমার বড় মার সাথে এবার বুঝি আমারও একটু আলাপ আলোচনা করতে হবে। কথাটা বলেই দাঁত কেলিয়ে হাসলেন তিনি। শাবাব আর হীর তার কথায় মুখ চাওয়াচাওয়ি করার মাঝে তিনি আবারও বলে উঠলেন, তোমরা একটু বসো, আমি আদ্রকে এখনই ডেকে নিয়ে আসছি। আর হ্যাঁ, কেউ নাস্তা না করে কিন্তু যাবে না। না গো আন্টি, নাস্তা তো করতে পারবো না, আরো অনেক জায়গায় যেতে হবে, তো হাতে বেশি সময় নেই। আজই সবার বাড়িতে কার্ড দিতে হবে। আরে সমস্যা নেই, নাস্তা খেয়ে না হয় যেও সব জায়গায়।
সকাল সকাল এলে তোমরা না খাইয়ে কি করে যেতে দিই? হীরের জবাবের আর প্রতীক্ষা করলেন না তিনি। ইলিনার রুমের পাশের রুমে গিয়ে আদ্রের নাম করে চেঁচাতে শুরু করলেন। তিনি চলে যেতেই শাবাব যেন হাঁপ ছেড়ে বাঁচল। সোফায় বসতে বসতে আর চোখে একবার হীরকে দেখে বলল, তোরা তাহলে নাস্তা করে ডিরেক্ট বাসায় চলে যা। আমি এখান থেকে কিছু একটা নিয়ে হানিফ আঙ্কেল, মোর্শেদ আঙ্কেল আর বিলাল আঙ্কেলদের বাসায় গিয়ে কার্ড দিয়ে ইনভাইট করে আসি। এত পথ জার্নি করে তোকে যেতে হবে না। আর একটা কাজ করিস, বাসায় ফিরতেই আমাকে ফোন করিস। আমি আমার লোকেশন পাঠিয়ে দিলে খালেক ভাইকে গাড়ি নিয়ে সেখানে যেতে বলিস। হীর কার্ড বাছাই করতে করতে বলল, ঠিক আছে, এই নাও। হীরের এত সহজে মেনে যাওয়াটা শাবাবের হজম হলো না যেন। ভোরের দিকে তো সে ভীষণ জেদ করেছিল তার সাথে সব বাসায় যাবে বলে। তাহলে হঠাৎ এত সহজে মেনে যাওয়ার কারণটা কি? আদ্রের মা আর তার বোন? তাহলে হীর কি জেলা? কথাগুলো ভাবতে ভাবতে হীরের থেকে কার্ডগুলো নিয়ে শাবাব বেরিয়ে গেল। শাবাব বেরিয়ে যাওয়ার 5 মিনিটের মাথায় চোখ ডলতে ডলতে হাজির হলো আদ্র। সকাল সকাল 3 বন্ধুকে বসে থাকতে দেখে হাই তুলে বলল, এত সকাল সকাল কি চাই তোদের? মিলি দাঁত খিচিয়ে বলল, কুত্তার গু পার্সেল করে আনছি, খেতে চাইলে বেড়ে আনি। আদ্র মুখ কুচকে তাকালো মিলির দিকে। এশা আর হীর ফিক করে হেসে ফেলতেই আদ্র রাগান্বিত কণ্ঠে বলল, তুই এনে খা খচ্চর বেডি। মিলি প্রত্যুত্তরে বলল, আমি কেন খাবো? এনেছি তো তোর জন্য, তুই খাবি। আদ্র মিলির সাথে কথাই না পেরে মাকে ডেকে চেঁচিয়ে উঠে বলল, মা, তুমি সকাল সকাল ওদের বাসায় ঢুকতে দিলে কেন বলো তো? রান্নাঘর থেকে শব্দ এলো, ওই বেয়াদব, মেহমানদের সাথে কেউ এভাবে কথা বলে? সালাম দে ওদের, সালাম দিয়ে সুন্দর করে কথা বল। আদ্রের মায়ের কথা শুনে এশা আর মিলি যেন আকাশের চাঁদ পেয়ে গেল হাতে। দুজনেই একসাথে পা এগিয়ে দিয়ে বলল, সালাম কর। আদ্র কপাল কুচকে বলল, একটা লাথি মারো। এই হীর, কিরে কাহিনী কি বলতো? হীর মিলি আর এশাকে থামিয়ে বলল, আপির বিয়ের ডেট পড়েছে, তাই তোকে নিতে এসেছি। জলদি রেডি হয়ে চল আমাদের সাথে। ওহ, সানিয়াপুর বিয়া! আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ করতে করতে এই কুত্তা দুইটারেও আপুর বিয়ায় আসা কোনো টাকলু আঙ্কেলের সাথে বিয়া দিয়া দিমু। দেখিস, 2 বেডি 1 টাকলু আঙ্কেলের ঘর করবি। কয়দিন পর পর চুলোচুলি করবি, আমরা লোকজন ভাড়া করে দেখতে যাবো। আদ্রের কথায় ফুঁসে উঠল দুজনেই। এশা খ্যাক করে উঠে বলল, তো তুই কি ভাবছস তোরে আমরা কচি মায়ার লগে বিয়া দেবো? তোরে তো বিয়াই দেবো না আমরা, তোরে সারা জীবন কুমারী রাখবো। এশার কথার মাঝে মিলি ফিক করে হেসে দিয়ে বলল, ইস, বেচারা জেন্ডারই চেঞ্জ করে দিলি। কথাটা বলতেই হাসির রোল পড়ল। আদ্র বেচারা আর জবাব খুঁজে না পেয়ে চলে গেল নিজের রুমে। এশা আর মিলি তাল মিলিয়ে হাসার মাঝ খেয়াল করল ইলিনা শাড়ি পরে একদম সাজের বহার বসিয়ে নিজের রুম থেকে বের হলো। হীরকে সেদিকে ইশারা করে মিলি মুখ টিপে হাসতে হাসতে বলল, হেরিতে গিয়ে কেউ কানে কানে ক, শাবাব ভাই আরো আধা ঘন্টা আগে চলে গেছে। এশা হাসতে হাসতে ঢলে পড়ল মিলির গায়ে। ইলিনা তাদের দিকেই এগিয়ে আসছে। হীর মনে মনে হাসছে। ইলিনা তাদের সামনে এসে দাঁড়াতেই এশা বলে উঠল, মাশাআল্লাহ আপু, তোমায় কি লাগছে, পুরাই ললো না। ইলিনা লজ্জা পেতে গিয়ে খেয়ালই করল না শাবাব এখানে নেই। সে নিজের মতো করে লজ্জা পেয়েই যাচ্ছে। এর মধ্যেই ট্রে করে নাস্তা নিয়ে হাজির হলেন আদ্রের মা। মেয়েকে দূরে দাঁড়িয়ে সাজগোজ করে দাঁড়িয়ে থাকতে দেখে সে মনে মনে ভাবল, এবার বুঝি কাজটা হয়ে যাবে। কিন্তু কোথায় কি, যার জন্য তার মেয়ে ওই দূরে দাঁড়িয়ে এত লজ্জা পাচ্ছে সেই লোকই তো নেই। শাবাবকে দেখতে না পেয়েই সে মেয়ের উপর খ্যাক করে উঠলেন। ইলিনা হঠাৎ চমকে উঠে সামনের দিকে ভালো করে দেখতেই বুঝল শাবাব নেই। মায়ের দিকে অসহায় মুখ করে তাকাতেই তার মা বলে উঠলেন, সাজগোজ হয়েছে এতক্ষণে, এখনো কিছু বাদ থাকলে সে যায় গিয়ে, আহাম্মক কোথাকার। মায়ের বকা খেয়ে বেচারি থতমত খেয়ে গেল। অসহায় চোখচোরা একবার দরজার দিকে নিক্ষেপ করে পুনরায় মায়ের মুখঝামটি খেয়ে নিচের রুমে চলে গেল। বিয়ে কোনো কমিউনিটি সেন্টারে নয়, আহমেদ ভিলাতেই হবে। তাই বাড়ির আগাগোড়া সবই ঝাঁকজমক করে সাজানো হচ্ছে। বাড়ির পিছনের গার্ডেন থেকে শুরু করে সামনের 5-7 বাড়ি এগিয়ে গেট করা হয়েছে। রাস্তার দুপাশে মরিচবাতি দিয়ে সব এলাহি কাণ্ড হয়েছে। মরিচবাতিগুলোর সাথে স্থান পেয়েছে ছোট ছোট ঝাড়বাতি। সন্ধ্যা
সন্ধ্যা কাটতেই তারা আলোকিত করে তোলে চারপাশের অলি গলিগুলোকে। রাস্তা চিনতে সোডিয়ামের আলো না পড়লেও চলে। সারা রাত ধরে একইভাবে চলতে থাকে তারা। দুপুরের প্রখর রোদ প্রায় অনেকটাই মিইয়ে এসেছে পরন্ত বিকেলের কাছে। চারপাশে রোদ এখনো উকি ঝুঁকি দিলেও তার তেজ নিতান্তই শূন্য। প্রকৃতি সূর্যের তেজ থেকে গা বাঁচাতেই মৃদুতালে বাতাস দিচ্ছিল। রোদ মিইয়ে আসতে তা এখন বেশ শরীর ঠান্ডা করে দিয়ে যাচ্ছে। নিচে প্যান্ডেল সাজানো নিয়ে কোলাহল বাঁধিয়েছে লোকজন। ছাদের কার্নিশে হাত দিয়ে তাদের কোলাহল দেখছে হীর। আবার বারে বারে তার সূক্ষ্ম চাহনি উত্তর দিকটাতেও নিক্ষিপ্ত হচ্ছে। উত্তরে কালো মেঘেদের হাট বসেছে। যে কোনো মুহূর্তে চারপাশ জড়িয়ে ঝুম বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃষ্টি নিয়ে হীরের গবেষণা কখনো ভুল প্রমাণিত হয় না। আজও হবে না সে জানে। কোলাহল তো থেমে গিয়েছে, এখনো দাঁড়িয়ে কি দেখছিস বলতো? এশার গলা ভেসে আসলো। হীর ঘাড় ফিরিয়ে তাকালো। পাটি বিছিয়ে মেয়েদের জমজমাট আড্ডা চলছে। আড্ডা রেখে সে হঠাৎ ছুটে এলো লোকজনের কি নিয়ে কোলাহল বেঁধেছে তা দেখতে। সানিয়া তার মনের কথা পড়ে নিয়ে হাসতে হাসতে বলল, তোর ছেলে মানুষ আর গেল না। হীরেও হাসলো। সে কখনো বড় হতে চায় না, সব সময় ছোট থাকারই ফন্দি করে। হীর দুধাপ এগিয়ে সানিয়ার পাশে গিয়ে বসলো। সবার হাতে কফির মগ। কফি খেতে খেতেই আড্ডা হচ্ছে। সানিয়া নিচের মগটা পাটিতে রেখে হীরের মগটা উঠিয়ে আনলো। হীরের দিকে এগিয়ে গিয়ে বলল, ঠান্ডা হয়ে গেলে খেলে কি মজা। হীর কিছু না বলে কফির মগটা দুহাতে মুঠো করে ধরল। কিছুক্ষণ মগটার গায়ে কারুকার্য নিয়ে গবেষণা করে সবার উদ্দেশ্যে বলে উঠল, আদ্ররা এখনো ফেরেনি? আদ্ররা বলতে এর মাঝে শাবাবের নামটা লুকানো। সানিয়া ধরে ফেললো হীরের কথার মানে। মিলি আর এশার বুঝতে বেগ পেতে হলো। সানিয়া মিটমিটিয়ে হেসে বলল, না সোনা আসেনি, আদ্র আসেনি আর ভাইও আসেনি। হীর অনিচ্ছাকৃত হাসলো। সানিয়ার দিকে তাকিয়ে বলল, না না না, আমি তো শুধু আদ্রর কথাই জানতে চেয়েছি। আপনি? সানিয়া চোখ জোড়া সরু করে বলল, হ্যাঁ আমিও তো সেটাই বললাম। তুই যেমন প্রশ্ন করলি আদ্ররা এখনো আসেনি, তা আমিও উত্তর দিলাম আদ্র আসেনি আর ভাইও আসেনি। হীর এবার কেসে উঠল। প্রশ্নটা সে ঘুরিয়ে করলেও পারত। খামোখা লজ্জায় পড়তে হতো না। মিলি আর এশা কিছু একটা নিয়ে জোরালো আলোচনা জুড়ল ফিসফাস আওয়াজে। সানিয়া আর হীর একসাথেই তাদের দুজনের পর্যবেক্ষণ করতে লাগলো। হীর মিলির পেটে খোঁচা মেরে বলে উঠল, কি আলোচনা করছিস দুটিতে? আপির বরকে নিয়ে ভেগে যাওয়ার প্ল্যান করছিস না তো? হীরের হাতে খোঁচা খেয়ে ফড়িং এর মতো লাফিয়ে উঠল মিলি। হীরের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, আমি না, এশা। হীর এবং সানিয়া দুজনের দৃষ্টিই তীক্ষ্ণ হলো। সানিয়া টান টান কণ্ঠে বলল, আমার বরকে নিয়ে ভেগে যাওয়ার প্ল্যানিং। এশা চিহুপা কেটে মাথায় হাত চাপিয়ে তড়িঘড়ি না সূচক মাথা নাড়ল। অন্য হাতের সাহায্যে মিলির মাথায় একটা গাট্টা মেরে বলল, না গো আপু, তোমার বর না। হীর নির্লিপ্ত চাহনি দিয়ে বলল, তাহলে নিশ্চয় অন্যের বর। এশা উত্তেজিত কণ্ঠে বলল, না। মিলি দাঁতে দাঁত চেপে বলল, তাহলে কি? এশা অসহায় চোখে সবার দিকে দৃষ্টিপাত করে বলল, আরে বাবা, কারোর বর নয়। তিনজনেই টান টান উত্তেজনা নিয়ে একসাথে বলে উঠল, দেখ কিছু না। তিনজনেই এবার হু হা করে হেসে উঠল। মিলি হাসতে হাসতে এশাকে সান্ত্বনা দিয়ে বলল, কনফিউজ হয়ে গিয়েছো বেবি? এশা ফ্যাকাশে মুখে বলল, তোরা সবাই মিলে আমায় কনফিউজডের উপর কনফিউজড করে যাচ্ছিস। এখন তো মনে হচ্ছে আমি নিজের নামই ভুলে গেছি। আবারও এক দফা হাসির রোল পড়ল। এশা বেচারিও না পেরে এবার হাসতে শুরু করলো সবার সাথে। বৃষ্টি মাথায় করে বাড়ি ফিরল আদ্র আর শাবাব। পরনে লাল শার্টটা ছাড়তে ছাড়তে ড্রয়িংয়ে এসে দাঁড়াতেই রান্নাঘর থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ছেলের কাছে এগিয়ে এলেন নাজমা বেগম। দৃষ্টি মেলে একবার দেখলেন ছেলেকে। প্রায় অর্ধেক গা তার ভিজে আছে। এই অবস্থা আদ্ররও। নাজমা বেগম হাঁক ছেড়ে রুবিকে ডেকে পানি দিতে বললেন। রুবি হাতে পানির গ্লাস নিয়ে এগিয়ে আসতে খেয়াল করলো পানি দুজনের জন্য দরকার। তাই ওই গ্লাসটা হাতে নিয়েই আবার রওনা হলো আর এক গ্লাস পানি আনতে। নাজমা বেগম শাড়ির আঁচল তুলে ছেলের মাথা মুছে দিতে দিতে বলল, বৃষ্টিতে ভিজে বাসায় ফিরতে হলো কেন? কিছুক্ষণ বাদে ফিরতে পারলি না? কিছুক্ষণ বাদেই ফিরতাম মা, কিন্তু মাঝপথে একটা ঝামেলা হয়েছে, তাই ভিজে বাসায় ফিরতে হলো। ঝামেলা? কি ঝামেলা? আবার কি ঝামেলা হলো?
আহ, এত চিন্তায় ডুবে যাচ্ছ কেন? ঝামেলা বলতে সেরকম ঝামেলা না। সব জায়গায় কাট দিয়ে বাসার উদ্দেশ্যে ফিরছিলাম, সাথে তো গাড়িও ছিল। নাজমা বেগম ছেলের কথা বলার মাঝেই বলে উঠল, সাথে গাড়ি থাকলে বিজলি কেমন করে? সেই কাহিনীই তো বলছি। বাসার উদ্দেশ্যে খালেক ভাই গাড়ি স্টার্ট দিতেই দেখলাম ঝুম বৃষ্টি শুরু হয়েছে। খালেক ভাই বলল বৃষ্টির বাতাসে নাকি বন্যা বন্যা ভাব আজ করা যাচ্ছে, খবরেও নাকি সেরকমই বলছে, দূরে দূরে বন্যাও নাকি হচ্ছে। এমন সময় দেখি দুজন বুড়ো বুড়ি হাত ধরাধরি করে এই বৃষ্টির মধ্যে রাস্তা পার হতে যাচ্ছে। তার উপর দেখো একদম মেইন রোড, শা করে গাড়ি যাচ্ছে। আর সেটা দেখেই ভয় হলো পাছে অ্যাক্সিডেন্ট করে না বসে। তাই গাড়ি থেকে বের হয়ে তাদের কাছে গিয়ে জানতে চাইলাম কোথায় যাবে। ঠিকানাও ঠিকঠাক বলতে পারছিল না। হাতে ধরে রাখা একটা ভেজা কাগজ দেখিয়ে বলল এই ঠিকানায় যাবে। তাই আমি ভাবলাম আমাদের গাড়িতে লিফট দেই। খালেক ভাইকে ঠিকানা দেখিয়ে বললাম ওনাদের ঠিক জায়গায় পৌঁছে দিতে। আর আমরা বাসা থেকে 5 মিনিট দূরেই ছিলাম বলে আর তাদের সাথে যাইনি, একটা ট্যাক্সি ধরে চলে এসেছি। আর তখনই একটু ভিজেছি। কথাগুলো একসাথে বলে দম ছাড়ল শাবাব। এর মধ্যেই পানি নিয়ে হাজির হলো রুবি। শাবাব আদ্র একসাথেই গ্লাস নিয়ে পানি খেলো। শেষ হতেই নাজমা বেগম বলে উঠলেন,